হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশনের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশনে আসা এই ইউনিটের প্রশ্নটি সমাধান করব এবং সবশেষে দেখার ট্রাই করব এবছর কাটমার্ক কত হতে পারে। এই ক্লাসটা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছো অথবা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে এইচএসসি 25 ব্যাচ, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের আগে কাইন্ড অফ একটা অ্যাডমিশন টেস্ট। কারণ তোমরা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে তোমরা কিন্তু এইটার প্রশ্নগুলো দেখেও বুঝতে পারো যে অ্যাডমিশন টেস্টে কোন টাইপের প্রশ্ন আসে। তাই তোমাদের উচিত হবে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রশ্নটা আছে এইটা অবশ্যই সলভ করা। ওকে, এতে করে অ্যাডমিশনে কোন টাইপের প্রশ্ন হয় তোমরা ধারণা পাবে। অ্যান্ড তোমাদের যাদের শুধুমাত্র কাটমার্ক জানার ইচ্ছা তোমরা ভিডিওর শেষ থেকে দেখতে পারো। অ্যান্ড আমরা ট্রাই করব কোন প্রশ্নগুলো তোমাদের পারা উচিত ছিল বা কোন প্রশ্নটা কিভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারতে সেগুলো একটু দেখার। পরীক্ষা যেমনই হোক না কেন, আশা করি অনেকের পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা যদি একটু খারাপ হয়ে থাকে মন খারাপ করার কিছু দরকার নেই। আজকে আমরা সলভটা দেখে নিই অ্যান্ড দোয়া করতে থাকি যেন আমাদের রেজাল্টটা আশানুরূপ হয়। ওকে, তো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে জীববিজ্ঞান দিয়ে শুরু করব। দেখো ভাইয়া, আমাদের জানো তো তোমরা যে জীববিজ্ঞান, রসায়ন, ফিজিক্স এবং ম্যাথ, আমরা প্রথমে জীববিজ্ঞান দিয়ে শুরু করব। তো আমরা জানি প্রত্যেকটা ইয়ার আমরা প্রথমে জীববিজ্ঞান দিয়ে শুরু করব। তাহলে শুরু করা যাক। দেখো ভাইয়া, আমাদের একেবারে প্রথম যে প্রশ্নটা আছে, আমরা প্রথমে জীববিজ্ঞান দিয়ে শুরু করব। দেখো ভাইয়া, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে যে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে। এটা কিন্তু অনেক কমন কোশ্চেন। আমরা জানি কি অটোলাইসিস মানে কি। অটোলাইসিস মানে হচ্ছে লাইসিস মানে শব্দের অর্থ হচ্ছে ভাঙন, আর অটোলাইসিস মানে নিজে নিজে ভাঙন। তো আমরা তো জানি আমাদের যে লাইসোজোম আছে, আমাদের লাইসোজোম কিন্তু নিজের যে কোষ আছে এই কোষটি কিন্তু নিজেই কিন্তু ভাঙে। লাইসোজোম কি করে? ফ্যাগোসাইটোসিস করা, অটোলাইসিস করা, অর্থাৎ যে মানে ভাঙন, ধ্বংস করা, এই টাইপের যে কাজগুলো এগুলো কিন্তু লাইসোজোম করে। কারণ কি লাইসোজোমে কিন্তু প্রায় 500-এরও বেশি এনজাইম থাকে যেগুলো কিনা কি করে কোষকে ধ্বংস করতে সহায়তা করে। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন ছিল। তারপর 77, নিচের কোনটি লিথাল জিন গঠিত বংশগত রূপ। তো আমরা তো খুব সহজেই জানি যে আমাদের বই দুইটা সাধারণত পার্ট করা আছে, একটা হচ্ছে লিথাল জিন আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এই দুইটাই তো বংশগত রূপ আমরা সাধারণত জানি। তো লিথাল জিনের মধ্যে কারা কারা আছে? লিথাল জিন হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর রেটিনোব্লাস্টোমা, সিকেল সেল এনিমিয়া, ওকে, সিস্টিক ফাইব্রোসিস, এগুলো হচ্ছে আমাদের লিথাল জিন। আর সেক্স লিঙ্কড ডিসঅর্ডার হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, বর্ণান্ধতা, রাতকানা, এগুলো হচ্ছে আমাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে এখানে লিথাল জিন চাইছে, এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া। আমাদের বই কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে যে লিথাল জিন শব্দের মানে একটা মারণ জিন। তো আমাদের একটা হচ্ছে সাবভাইটাল জিন, একটা হচ্ছে সেমি লিথাল জিন। সাবভাইটাল জিন কাদের হয়? এটা হচ্ছে মাছির। ওকে, প্রায় 50%-এরও কম যখন মারা যায় তখন আমরা বলতেছি সেটা কি সাবভাইটাল জিন। এতে করে কি হয় যে আমাদের যে লুপ্তপ্রায় যে ডানা, মাছের যে লুপ্তপ্রায় ডানা, এটা কিন্তু এই সাবভাইটাল জিনের কারণে হয়। আর এটা হচ্ছে সেমিলিথাল জিন, এটা কিন্তু মানুষের হয়। ওকে, এটা কিন্তু মানুষের হয় সেমিলিথাল জিন। আচ্ছা, তারপর 78, পেনিসিলিন আবিষ্কার করেন কে? এটা তোমাদের অনেকের মনে হতে পারে যে শর্ট সিলেবাসের বাহিরে, বাট এটা কিন্তু অনেক বেশি ফেমাস। পেনিসিলিন এটা চোখ বন্ধ করে পারার কথা। এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, তারপর 79, আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে অরিও, এখানে অরিও হবে, অরিও ভ্যাসকুলার বান্ডল দেখা যায়। আমরা কিন্তু তোমাদেরকে পড়াই যে যখন মূল সম্পর্কে কিছু বলবে তোমার কিচ্ছু দেখার দরকার নেই, সেটাকে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, আবৃতবীজী, নগ্নবীজী, কিচ্ছু দেখার দরকার নেই। যখন তোমাকে বলবে যে মূলে কোন ধরনের ভ্যাসকুলার বান্ডল, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে অরিও দাগাই দিই। ওকে, তো এখানে একটু জাস্ট প্রশ্নটা ঘুরাই দিছে যে আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে অরিও। তখন তুমি যখন অরিও দেখছো তোমার অবশ্যই দাগানো উচিত এটা হচ্ছে মূলে। ওকে, তো তারপর নেক্সট প্রশ্ন 80 নাম্বার, উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত? তো এখানে কাইটিন অনুপস্থিত, তাই না? তো এটা কিভাবে বুঝলাম ভাইয়া? আমাদের কাইটিন কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। আমরা যে তেলাপোকা দেখি, এই তেলাপোকার উপরে যে সেলটা, এই তেলাপোকার উপরে যে সেলটা কিন্তু কাইটিন নির্মিত। ওকে, শক্ত যে খোলসটা এটা কিন্তু কাইটিন নির্মিত। তো এটা কিন্তু প্রাণী কোষের এটা কিন্তু উদ্ভিদ কোষের কোনো কিছু না। তাই কাইটিন কিন্তু আমরা উদ্ভিদ কোষে পাবো না। কিন্তু কিউটিকল, উদ্ভিদের যে পাতায় আমরা কিন্তু কিউটিকল পাবো, কাইটিন পাবো না। অন্যান্য অপশনগুলো দেখি আছে ফসফোলিপিড, হ্যাঁ উদ্ভিদে পাই, ক্লোরোফিল অবশ্যই পাবো, সেলুলোজ অবশ্যই উদ্ভিদের প্রধান ওকে,
তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা 81, ওমাটেরিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়? এটাও কিন্তু অনেক ফেমাস প্রশ্ন। ওমাটেরিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়? র্যাবডোম। তুমি যে বইয়ে একটা ছবি আছে যে জায়গাটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে ওইটার নাম কিন্তু কি? র্যাবডোম। ওকে, এটা কিন্তু প্রচুর আছে। তুমি যদি বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকো তোমার এটা পারা উচিত। 82, প্লাজমোডিয়াম এর কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? স্পোরোজয়েড পর্যায়ে মানুষকে যখন সংক্রমিত করে প্লাজমোডিয়াম যে ভিভেক্স বা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা কি করে আমাদের স্পোরোজয়েড দশায় কি করে আমাদের কিন্তু মানুষকে সংক্রমিত করে, যে ইয়াটা ঢুকে এটার নাম কিন্তু স্পোরোজয়েড। এটাও কিন্তু তোমার পারা উচিত, এটা কিন্তু অনেক বেশি ফেমাস। ওকে, সো কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত? স্পোরোজয়েড অবস্থায় যখন আসে তখন কিন্তু মানুষকে সংক্রমিত করে। 83, মানব দেহে স্টেম কোষ কোথায় অবস্থিত? তো স্টেম কোষ ভাইয়া, মানে স্টেম কোষকে আমাদের যে অস্থি মজ্জা আছে, আমাদের যে অস্থির হাড্ডি, এই অস্থির হাড্ডির এই জায়গায় কিন্তু আমাদের স্টেম কোষ থাকে। আর এই অস্থি মজ্জা থেকে কিন্তু আমাদের সকল ধরনের যে রক্তকণিকা এটা কিন্তু স্টেম কোষ থেকে হয়। এটাও কিন্তু পারা উচিত। এটা হচ্ছে অস্থি মজ্জা হতে আমাদের স্টেম কোষ অবস্থিত, মানে অস্থি মজ্জা আমাদের স্টেম কোষ অবস্থিত। উল্টা আর কি বললাম, বুঝছো হয়তো। মানব দেহে স্টেম কোষ কোথায় অবস্থিত? অস্থি মজ্জায়। 84, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ এবং আরএনএ ভাইরাস, এটা যদি তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে ডিএনএ ভাইরাসের যে বিভিন্ন যে আকৃতি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ডিএনএ এবং আরএনএ ভাইরাস কারা? আমরা এগুলো কিভাবে আলাদা করতে পারি? আমরা সাধারণত যে সকল রোগের নাম চিনি সেগুলো সাধারণত আরএনএ ভাইরাস হয়, এবং যে সকল রোগের নাম সাধারণত শুনি নাই সেগুলো সাধারণত ডিএনএ ভাইরাস হয়। এছাড়া আরেকটা বোঝার উপায় কি, যে ডিএনএ ভাইরাস হচ্ছে সাধারণত প্রাণীদের ভাইরাস, আরএনএ ভাইরাস হচ্ছে সাধারণত উদ্ভিদের ভাইরাস। এখন এই যে ডিএনএ ভাইরাস আমরা কাদের নাম শুনি নাই? নিশ্চয়ই টিটু ফাজ ভাইরাস, এগুলোর নাম আমরা শুনি নাই। এছাড়া আমরা যদি বলি যে কোভিড-19, ডেঙ্গু, ফ্লাভি ভাইরাস, টিএমবি, তামাক পাতার যে মোজাইক ভাইরাস, এগুলো কিন্তু সব আমাদের কি ভাইরাস? আরএনএ ভাইরাস, আমরা কিন্তু জানি। ওকে, তো 85, এটা শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে, বাট তাও সমন্বয় ও নিয়ন্ত্রক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অনেকেই কিন্তু যারা মেডিকেলের প্রিপারেশন অথবা নেয় নাই, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমি পড়ানোর ট্রাই করি। তো যাই হোক, সো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, যেগুলো থেকে প্রশ্ন, এটা কিন্তু মিস দেওয়া উচিত না। তো যাই হোক, এটা শর্ট সিলেবাসের বাইরে বাট ইম্পর্টেন্ট ছিল। মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। মস্তিষ্কের যে কোন অংশ ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে কি? হাইপোথ্যালামাস। ওকে, এখন থ্যালাসামাস, যাই হোক থ্যালামাস। 86, রুই মাছের যুগ্ম পাখনা কোনটি? এখন রুই মাছের এটা হচ্ছে যুগ্ম পাখনা আর এটা হচ্ছে অযুগ্ম পাখনা। আমরা সাধারণত রুই মাছের যে পাখনার সংখ্যাগুলো মুখস্থ করতাম বিভিন্ন ট্রিক্স দিয়ে, বাট যুগ্ম পাখনা অযুগ্ম পাখনার ক্ষেত্রে কিন্তু আরেকটা ট্রিক্স আছে। যুগ্ম পাখনা কিগুলো? শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা, এগুলো হচ্ছে আমাদের কি? যুগ্ম পাখনা। যুগ্ম পাখনা আরেকটা কি? বক্ষ পাখনা। বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা। আর অযুগ্ম পাখনার উদাহরণ তাহলে কি? অযুগ্ম পাখনা হচ্ছে ভাইয়া, মনে রাখবা, অযুগ্ম পাখনা হচ্ছে প দিয়ে যা আছে সবই কিন্তু অযুগ্ম পাখনা। কি কি ভাইয়া? পায়ু পাখনা, পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা, বাকি যে 3টা পাখনা আছে, টোটাল তো 5টা পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা বাদে বাকি যে 3টা আছে সবগুলাই প দিয়ে এবং সবগুলাই অযুগ্ম পাখনা। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে দেখুন তো পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা, এগুলা কিন্তু একটাও কিন্তু এখানে অ্যান্সার হবে না। ওকে, তো নেক্সট প্রশ্ন। 87, কোনটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত? এটা কিন্তু 9-10 থেকে আনসার দেওয়া যায় ভাইয়া। ওকে, তো জাইলেম টিস্যু কোনগুলো? আমরা জানি ট্রাকিয়েট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো এখানে সরাসরি উত্তর ভেসেল হচ্ছে আমাদের জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত। এখানে কিন্তু পেঁচাই নাই। অনেক ক্ষেত্রে পেঁচানোর প্রশ্নটা কিরকম হয়, যে জাইলেম টিস্যুর মধ্যে কোনটা জীবিত, ওকে, এবং ফ্লোয়িং টিস্যুর মধ্যে কোনটা মৃত, এইভাবে কিন্তু প্যাচ লাগিয়ে দেয়। আমরা কিন্তু জানি একটা হচ্ছে কি একটার ক্ষেত্রে একটা জীবিত বাকিগুলো মৃত, আর একটা হচ্ছে সবগুলো জীবিত একটা মৃত। ওকে, এগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, তারপর 88, কোনটি পত্ররন্ধ্রের কাজ নয়? পত্ররন্ধ্র কি করে? পত্ররন্ধ্র প্রথমত 3টা কাজ করে: শ্বসন, সালোক সংশ্লেষণ এবং প্রশোধন। এখানে কিন্তু এই 3টা কাজই দেয়া আছে। ওকে, তারপরে নাকি কি? এটা হচ্ছে নাইট্রোজেন বিপাক, কিন্তু এটা পত্ররন্ধ্রের কাজ নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন বিপাক। 89, কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? আমরা কিন্তু জানি আমাদের যে ইউস্টেশিয়ানালি বা অন্তঃকর্ণ যেটা আছে এটা কিন্তু ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় আসছে। তো এটা পারা উচিত যে মানবদেহের কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে অন্তঃকর্ণ। ওকে, 90 নাম্বার, নিচের কোন শ্বেত রক্তকণিকাটি অ্যান্টিবডি তৈরি করে? আমরা কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ অনেক জোর দিয়ে পড়ি, কারণ শ্বেত রক্তকণিকার কাজ পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা দেখো, তো কোনটা কি কাজ করে? আমরা কিন্তু বেজোফিলকে জানি কি, বেজোফিল কি নিঃসরণ করে? একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। এটাকে আমরা বিএইচ দিয়ে কিন্তু আমরা মনে রাখি। বেজোফিল বিতে বিএইচ এবং বিএইচ স্কোয়ার, মানে স্কোয়ার দিয়ে 2টা, তো এইচ 2টা। তো এইচ 2টা দিয়ে কি একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন, এই 2টা কিন্তু বেজোফিল ক্ষরণ করে। ওকে, তারপর নিউট্রোফিল কি করে ভাইয়া? এই মনে রাখবা, এই নিউট্রোফিল আবার আরেকটা আছে মনোসাইট, এই 2টা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল এবং ফ্যাগোসাইট, এই 2টা আমাদের ফ্যাগোসাইটোসিস করে। ওকে, ফ্যাগোসাইটোসিস।
ফ্যাগোসাইটোসিস, বুঝে নিও। ওকে, তো আমি এবার মনে রাখতাম MN ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, তারপর ইউসিনোফিলটা আগে আসে। ইউসিনোফিল, এখানে একটা ই আছে না, এই ই দিয়ে মনে রাখতে পারি কিন্তু আমরা অ্যালার্জি। ইউসিনোফিল কি করে আমাদের? অ্যালার্জি। এবং যে ক্রিমির লার্ভা, এটা কিন্তু আমাদের কি করে? ইউসিনোফিল ধ্বংস করে। ক্রিমির লার্ভা হচ্ছে কি করে? ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে এবং ক্রিমির লার্ভা ধ্বংস করতে সহায়তা করে। ওকে, আর লিম্ফোসাইট এটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। আমি মনে রাখতাম লম্বা, যে লম্বা হয় সে শক্তিশালী হয়, তার অ্যান্টিবডি কি? কোষের যে শক্তিকর্তা বা যে কোষের যে রক্ষক, ওকে, সেটাই কিন্তু আমাদের অ্যান্টিবডি। তো লিম্ফোসাইট কি করে? আমাদের অ্যান্টিবডি তৈরি করে। এটা কিন্তু খুবই ফেমাস। এটা কিন্তু আমি এত কিছু বলতেছি, এত কিছু কিন্তু লাগে না ভাইয়া। এই যে অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইট। এটা তুমি কিন্তু এইচএসসি থেকে তোমার মুখস্থ হওয়া উচিত। ওকে, লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, 91, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? মালভাসিয়া গোত্রের পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। আমাদের যে কয়েকটা যে আছে সেগুলোতে কিন্তু বই খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা কিন্তু সাধারণত ইয়াগুলো পড়ি, একটা হচ্ছে পোয়েসি আর একটা হচ্ছে কি মালভাসি। ওকে, তারপর 92, বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যক্ত করেন কোন বিজ্ঞানী? প্রাকৃতিক মতবাদ আমরা তো সবাই তো জানি যে যিনি কিনা মানুষকে বানর বানাই দিয়েছিলেন। ওকে, এটা যদিও শর্ট সিলেবাসের বাইরে অনেকের মনে হতে পারে, হ্যাঁ অবশ্যই, বাট এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, কোনটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, তারপর কোনটা হচ্ছে পরিব্যক্তির মতবাদ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর আসে। তো প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা ভুল হওয়া উচিত না, এটা হচ্ছে চার্লস ডারউইন। ওকে, আর ল্যামার্ক সাহেব কি করছেন? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, যেটা এটাতে নিয়ে করছেন। আর দা ভ্রিজ কি করছেন? এটা হচ্ছে পরিব্যক্তির যে মতবাদ, সেটা হচ্ছে তিনি করছেন। ওকে, তো আরেকটা হচ্ছে নিউ ডারউইনিজম যেটা, ওকে, সেটাও তোমরা দেখে নিবা। ওকে, তারপর 93, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষের কোষ নিচের কোনটি? আচ্ছা, গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে কি? হাইড্রার ভিতরের কোষ, অর্থাৎ পরিপাকের সাথে সম্পর্কিত যে স্তরটা, সেটাই তো গ্যাস্ট্রোডার্মিস, তাই না? তো গ্যাস্ট্রোডার্মিস নিশ্চয়ই বাহিরের কোনই না। আর গ্যাস্ট্রোডার্মিস স্তরে নিশ্চয়ই আমাদের জনন কোষ থাকবে না, প্রতিরক্ষার জন্য নিডোসাইট থাকবে না, প্যারাইটাল বাহিরে বা পরিধি, তো পরিধির দিকে কোনো কোষ নিশ্চয়ই গ্যাস্ট্রোডার্মিস বা ভিতরে থাকবে না। কিন্তু পুষ্টি কোষ, এটা তো পরিপাকের সাথে রিলেটেড, তার এটা গ্যাস্ট্রোডার্মিসের অবশ্যই। ওকে, এটা হচ্ছে পুষ্টি কোষ। 94, সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? সালোক সংশ্লেষণ দুই ধরনের প্রভাব কাজ করে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। তো অভ্যন্তরীণ প্রভাব কোনগুলা? যেগুলো উদ্ভিদ নিজের দেহে তৈরি করে বা উদ্ভিদের নিজের দেহে থাকে। আর বাহ্যিক প্রভাব কোনগুলা? বিভিন্ন ধরনের পানি, খনিজ লবণ, অক্সিজেন, এগুলোই তো বাহ্যিক প্রভাবক। তাহলে দেখো ভাই, এই যে মিনারেলস, পানি, অক্সিজেন, এগুলো কিন্তু সব বাহ্যিক প্রভাবক। তাহলে অভ্যন্তরীণ প্রভাব কোনগুলা? এটা হচ্ছে যেমন ক্লোরোফিল হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রভাবক। তারপর 95, নিচের কোনটিতে সুডোসিলোমেট দেখা যায়? আমরা কিন্তু সিলোম কিন্তু পরীক্ষার জন্য, এডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সিলোমের মধ্যে তিনটা প্রকারভেদ আমরা জানি, একটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা হচ্ছে কি ইউসিলোমেট। অ্যাসিলোমেট তারা প্লাটিহেলমিনথেস পর্যন্ত, পরিফেরা থেকে প্লাটিহেলমিনথেস পর্যন্ত কি অ্যাসিলোমেট। প্লাটিহেলমিনথেস পর নেমাটোডা থেকে শুরু হচ্ছে সুডোসিলোমেট। শুধুমাত্র নেমাটোডাই হচ্ছে সুডোসিলোমেট। নেমাটোডার পর যা আছে অ্যানেলিডা থেকে করডাটা পর্যন্ত সবই কিন্তু ইউসিলোমেট। এখন আমাদের কিন্তু ওই যে পর্বের নাম দেয় নাই, আমাদের চাইছে উদাহরণ দিয়ে আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, তার আমাদের উদাহরণগুলো মুখস্থ করতে হবে। দেখো ভাইয়া, নেমাটোডা যেটা, এই নেমাটোডার আরেকটা নাম কিন্তু গোলকৃমি। নেমাটোডার আরেকটা নাম কিন্তু কি হচ্ছে আমাদের? গোলকৃমি। এখন যেই কৃমিটা গোল, সেটাই নিশ্চয়ই নেমাটোডার মধ্যে হবে, তাই না? তো নেমাটোডার কয়েকটা উদাহরণ কি ভাইয়া? আমরা জানতাম যে লোয়া, তারপর হচ্ছে কি অ্যাসকারিস ল্যাম্ব্রিসয়েডস, গোলকৃমি। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের নেমাটোডার মধ্যে কিন্তু পড়ে। তার এখানে আমাদের অ্যান্সার হবে কি অ্যাসকারিস ল্যাম্ব্রিসয়েডস। আচ্ছা, এছাড়াও দেখো ভাইয়া, ফ্যাসিওলা হ্যাপাটিকা, এটা কিন্তু প্লাটিহেলমিনথেস পড়বে। হ্যাপাটিকা শব্দ দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যকৃৎ কৃমি। ট্যানিয়া সোলিয়াম, এটা কি? আরেকটা হচ্ছে কি আমাদের লোয়াও কিন্তু আমাদের আছে। লোয়া কিসের? লোয়া হচ্ছে আমাদের সুডোসিলোমেট, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসকারিস ল্যাম্ব্রিসয়েডস, যেখানে লোয়াও কিন্তু আমাদের সেখানে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। তো সুডোসিলোমেট বললে আমরা নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলোকে দেখবো। যদি অ্যাসিলোমেট বলতো, সাধারণত প্লাটিহেলমিনথেস থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় অ্যাসিলোমেট গুলো। তো অ্যাসিলোমেট গুলো যদি আমরা মনে রাখতে চাই, প্লাটিহেলমিনথেস গুলো একটু মনে রাখা জরুরি। আর সুডোসিলোমেটের জন্য নেমাটোডা পর্বের যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হয়। আচ্ছা, দেন যদি আমরা দেখি 96, পিসিআর এর সঠিক পুনরূপ কোনটি? তো পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, কিন্তু খুবই সহজ। ওকে, তো তারপর 97, কোন ধরনের খাদ্যে ইমালসিফিকেশন ঘটে? ইমালসিফিকেশন কেন ঘটতে হয় ভাইয়া? আমাদের কিন্তু যে আমিষ এবং শর্করার মতো ফ্যাট কিন্তু আমাদের নর্মাল প্রক্রিয়ায় কি হয় না,
পরিপাক হয় না। এটাকে পরিপাক করার জন্য আরেকটা বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন হয়, এটা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনের মাধ্যমে কি করে ভাইয়া, এটা কি করে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বির কণায়, মানে ছোট ছোট দানাদার সাবানের মতো কণায় পরিণত করে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের ফ্যাটকে, ওকে, তারপর পরিপাক হয়। তো কোন ধরনের খাদ্য ইমালসিফিকেশন ঘটে, এটা হচ্ছে ফ্যাটে, আমরা জানি। ওকে, তো 98, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাহির থেকে এই প্রশ্নটা আসছে। ওকে, তো এটা তোমরা না পারলে খুব একটা সমস্যা নাই, হবে না, কারণ সবকিছু পারতে হয় না, বাট তাও অনেকে পারতে পারে। এটা হচ্ছে 4500 ml, বাট না পারলে খুব একটা সমস্যা নাই। 99, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? এটাও তোমরা একটু ইয়া করতে পারো, এটা যদিও শর্ট সিলেবাসের ভিতরে, বাট বৈজ্ঞানিক নামগুলো অনেকেরই মুখস্থ থাকে না, মুখস্থ থাকে তো ভালো, বাট এটা একটু কঠিন ছিল, মানতে হয়। তো এটা হচ্ছে হর্ডিয়াম ভালগার। ওকে, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ওকে, বাকিগুলো সব দ্বিবীজপত্রী উদ্ভিদ। 100, কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? সো মেন্ডেলের কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের ব্যতিক্রম কোনগুলো ভাইয়া? একটা হচ্ছে সমপ্রকটতা, আর একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, এই দুটা। তো অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কোনটা? এটাও কিন্তু মাঝে মাঝে আসে, এটা হচ্ছে সন্ধ্যা মালতী যে ফুল আমরা দেখতে পাই, এটা কিন্তু আমাদের কি হয়, অসম্পূর্ণ প্রকটতা। ওকে, আরেকটা প্রথম সূত্র আছে কি, সমপ্রকটতা। আর দ্বিতীয় সূত্রের মধ্যে আছে একটা হচ্ছে পরিপূরক জিন, আর একটা হচ্ছে অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিসের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, আর এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। ওকে, তো এগুলো একটু মনে রাখবা। তো এখন আমাদের চাইছে মূলত প্রথম সূত্রের ব্যতিক্রম, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো এই ছিল বায়োলজি প্রশ্নের সলভ। এখন আমরা নেক্সট রসায়ন প্রশ্নটি দেখব। ওকে, তো রসায়ন প্রশ্নের মধ্যে দেখো ভাইয়া, বলতেছে যে নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কোনটির? এখন জৈব যৌগের ক্ষেত্রে একটা কি, তোমার একটা মানে যৌগের আকার যত বৃদ্ধি পায় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। তুমি যদি অপশনগুলোর মধ্যে দেখো, প্যান্টেন, মিথেন, ইথেন, বিউটেন, এই সবগুলোর মধ্যে কিন্তু আমাদের মিথেন হচ্ছে সবচেয়ে আকার কম, মানে যেহেতু তার কার্বন সংখ্যা কম, তার আকার সবচেয়ে কম হবে, এই জন্য এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে মিথেন। 27, প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা একটু হালকা ম্যাথ করলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি। ওকে, তো কিভাবে করতে পারি ভাই? এখানে বলছে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত। তো অক্সিজেন, তো আমরা অক্সিজেনের ভর কত জানি, 32। সো 32 গ্রাম অক্সিজেনে থাকে কয়টা পরমাণু? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সুতরাং 1 গ্রামে কয়টা থাকে? আমরা 20 নিয়মিং করে দেখি। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 32। সেম জিনিসটা যদি আমাকে 1.8 গ্রামে জিজ্ঞেস করে, তাহলে এটা সাথে সাথে 1.8 গ্রাম হয়ে যাবে, ইন্টু 1.8 গ্রাম আমরা লিখে ফেলতে পারি। আচ্ছা, সো এখন যদি আমরা জাস্ট একটু কাটাকাটি করি, দেখো ভাইয়া, এখানে তুমি এই পয়েন্টটাকে তুমি যদি এক ঘর ইয়াতে নিতে চাও, তাহলে কিন্তু ইন্টু তুমি 10 টু দি পাওয়ার 1 লিখতে পারো। ওকে, সরি, 10 টু দি পাওয়ার ইনভার্স 1, 10 টু দি পাওয়ার ইনভার্স 1। আচ্ছা, 32 দিয়ে 18কে কাটলে 2 দ্বারা 2 থাকে, এখানে যদি 6কে কাটি, এখানে কত থাকে? আমাদের থাকে হচ্ছে 6 2 12 3। তাহলে কত হবে? 3.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু কত থাকে? 23 সাথে যদি আমাদের ইনভার্স 1 মিলে যায়, তাহলে কিন্তু আমাদের 22 হয়। এখন দেখো ভাইয়া, এখানে কিন্তু অক্সিজেন অণু, অক্সিজেন এটা অণু, আমাদেরকে চাইছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তো সুতরাং অক্সিজেন পরমাণু যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মানে 22ই আসবে গুণ করলে। এখানে কিন্তু যদি আমরা ভাগ করতাম, কিন্তু 1, তারপর এটা একটু হাফ, মানে এটা কিছু একটা কমে যেত। ওকে, মানে এটা তোমরা বুঝতে পারো যে 2 দ্বারা ভাগ করলে দশমিকের পর ইয়াগুলো একটু কমে যায়। ওকে, এটা আমি কমাই নাই, জাস্ট সুবিধার জন্য। তো এখানে কি হলো? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সরি, আমি একটু ভুল লিখছি, মানে বলছি 22, বাট 23 লিখছি, 20। তো ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তোমার পরীক্ষা হলে এক লাইনে কিন্তু আমি আশা করি এটা করা উচিত। ওকে, 28, নিম্নের কোনটি একটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কারা এবং নিউক্লিওফাইল কারা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি প্রশ্নগুলো দেখলাম, শর্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু দিচ্ছে। ওকে, মানে এমন কোনো প্রশ্ন দেয় না যেটা মানে আহামরি কঠিন, মানে বাহির থেকে আসছে, মানে তুমি আগে থেকেই জানতাই না, ধারণার বাইরে এমন কোনো প্রশ্ন কিন্তু দেয় নাই। সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক থেকেই দিছে। ওকে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো, তাহলে কিন্তু আমি আশা করি এই প্রশ্ন একটাতেও সমস্যা থাকার উচিত না, তোমরা যদি আগে করে থাকো। আর 24 ব্যাচ যারা, তারা যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, তোমরা চাইলে আমার সাথে জার্নিটা কন্টিনিউ করতে পারো। এন্ড আমি ট্রাই করবো ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে করে দিতে, এন্ড হোপফুলি তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবা। ওকে, তো যাই হোক, যাই ভুল করছি আমরা একটু দেখি। নিম্নের কোনটি একটি ইলেকট্রোফাইল? এটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কারা? যাদের ইলেকট্রন কম আছে। নিউক্লিওফাইল কারা? যাদের ইলেকট্রন বেশি আছে। অনুভবে বললে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষী, নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিওফাইলের প্রতি আকর্ষী। আচ্ছা, এটা আমরা সাধারণত চিনি হচ্ছে মানে ইলেকট্রন দিয়ে। তো দেখো ভাইয়া, ইলেকট্রোফাইল তুমি এখানে দেখো ROH, এখানে যেহেতু মানে মিথাইল একটা বা অ্যালকাইল একটা গ্রুপ আছে, তার মানে অবশ্যই এখানে ইলেকট্রনের আধিক্য আছে। অনুভবে বললে অক্সিজেনের কিন্তু এখানে মুক্ত জোর আছে, তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য, তার মানে এটা
নিউক্লিওফাইল। তো এখানে একইভাবে 2 জোড়া কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটাও কি নিউক্লিওফাইল। AlCl3 এটাতে কিন্তু আমাদের কোনো ধরনের কি নাই, ইলেকট্রন উল্টা ঘাটতি আছে, কারণ অ্যালুমিনিয়ামের শেষ কথা দেখবা তুমি 6টা ইলেকট্রন আছে। এই কারণেই কিন্তু আমরা Al2Cl6 কিন্তু আমাদের তৈরি হয়। কি জন্য? কারণ এটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটা Al2Cl6 তৈরি করে। কেন তৈরি করে? কারণ AlCl3 ইলেকট্রনের ঘাটতি থাকে। ওকে, যেহেতু ইলেকট্রনের ঘাটতি তাই এটা হচ্ছে কি আমাদের একটা ইলেকট্রোফাইল। একইভাবে NH3 এর মধ্যে 1 জোড়া আমাদের মুক্ত জোড় থাকে, এজন্য এটা নিউক্লিওফাইল। 29 নাম্বার, কার্বনিল যৌগ কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে? কার্বনিল যৌগ হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক বিক্রিয়া সংযোজন দেয়। কার্বনিল যৌগ আমাদের নিউক্লিওফিলিক সংযোজন প্রদর্শন করে। ওকে, 30 নাম্বার, প্রাকৃতিক পলিমার কোনটি? আচ্ছা, প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার, কিন্তু নামগুলো শুনলেই বোঝা যায়, যেমন নাইলন, পলিভিলেন ক্লোরাইড মানে PVC, পলিথিলিন, এগুলো সব কিন্তু আমাদের কি কৃত্রিম পলিমার, এগুলো সব আমাদের কৃত্রিম পলিমার। অন্যদিকে স্টার্চ, এটা কিন্তু উদ্ভিদের যে প্রধান যে শর্করা, এটা কিন্তু স্টার্চ, এটা কিন্তু আমাদের প্রাকৃতিক পলিমার। ওকে, এখন বাকিগুলো কিন্তু নাম শুনলে বোঝা যাচ্ছে এগুলো কৃত্রিম, তাই এটা পারা উচিত। 31, কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? পোলারায়ন আমরা বুঝি কিভাবে? সাধারণত পোলারায়ন আমরা ফাজানের নীতি দ্বারা বুঝি। ফাজানের নীতিতে ফাজান কি বলতেছে? ফাজান বলতেছে অ্যানায়নের আকার যার বড়, ক্যাটায়নের আকার যার ছোট, সে হচ্ছে সাধারণত পোলারায়ন ঘটে। আরো কিছু আছে, আমরা সেগুলোতে যাচ্ছি না, ডি অরবিটালের কথা আপাতত যাচ্ছি না, সেটা এখানে লাগতেছে না। এখন দেখো পোলারায়ন ঘটে সবচেয়ে বেশি কাদের? যার অ্যানায়নের আকার বড়। তো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপগুলোর মধ্যে অ্যানায়নের আকার সবচেয়ে বড় কার হবে? যে সবার লাস্টে আছে কি আয়োডিন। তার মানে এখানে আয়োডিন হচ্ছে আমাদের মানে বেশি পোলারায়ন ঘটবে। কারণ কি? অ্যানায়নের আকার বড় কার? আয়োডিনের, এই জন্য আয়োডিন হচ্ছে আমাদের পোলারায়ন ঘটাবে। একটু আজান দিচ্ছে, আমরা একটু আজানের পর শুরু করতেছি। 32, 27 গ্রাম অ্যালুমিনিয়াম তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? আচ্ছা, তোমরা কি এই শর্টকাটটা একটু জানো? আচ্ছা, তোমাদেরকে আমি জাস্ট একটু বলি। ধরো মনে করো আমি জাস্ট সাপোজ বললাম যে হাইড্রোজেনের 1 মোল, হাইড্রোজেনের 1 মোল জমা করতে কি পরিমাণ আমাদের বিদ্যুৎ প্রয়োজন? এটা হচ্ছে 1 ফ্যারাডে। যদি আমরা বলি যে ক্যালসিয়ামের 1 মোল জমা করতে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, এটা হচ্ছে 2 ফ্যারাডে। প্রশ্ন হচ্ছে ভাইয়া হাইড্রোজেনের 1 মোল জমা করতে 1 ফ্যারাডে লাগলো, ক্যালসিয়ামের 1 মোল জমা করতে 2 ফ্যারাডে কেন লাগলো? উত্তর হচ্ছে হাইড্রোজেনের আমাদের হচ্ছে হাইড্রোজেন যে ইলেকট্রনের যে বা তুল্য সংখ্যা, এটা হচ্ছে 1, এবং ক্যালসিয়াম কিন্তু আমাদের 2+ হয়। ওকে, তো ক্যালসিয়াম ইলেকট্রন কিন্তু 2টা দেয়। ওকে, তো এই জন্য ক্যালসিয়ামের যে সেটা হচ্ছে 2, তুল্য সংখ্যা হচ্ছে 2, এই জন্য 1 মোল সরাতে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। তো একইভাবে এখানে অ্যালুমিনিয়াম জানি আমরা অ্যালুমিনিয়াম 3+ হয়। তো অ্যালুমিনিয়াম যেহেতু 3+ হয়, এইটার 1 মোল সরাতে বা 1 মোল জমাতে মানে 1 মোল, সো অ্যালুমিনিয়ামের 1 মোল জমা করতে মূলত 3 ফ্যারাডে আমাদের বিদ্যুৎ প্রয়োজন হয়। এখন অ্যালুমিনিয়ামের 1 মোল মানে কি? অ্যালুমিনিয়ামের টোটাল ভর সংখ্যা, অ্যালুমিনিয়ামের এর মান কত? 27 গ্রাম। তার মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম সরাতে 3 ফ্যারাডে আমাদের বিদ্যুৎ প্রয়োজন। ওকে, তো বুঝলাম তো কখন 1 ফ্যারাডে কখন 3 ফ্যারাডে কিভাবে হিসাবগুলো করব। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমি এখানে অ্যালুমিনিয়ামের বেলায় 3 ফ্যারাডে বিদ্যুৎ না দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিতাম, তাহলে ভাইয়া কি হতো? তাহলে ভাইয়া 3 ফ্যারাডের জায়গায় 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 27/3 হয়ে যেত। ওকে, 27/3 করলে যত হয় তত হতো যদি আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ দিতাম। মানে যদি এভাবে বলতো যে 27 বা অ্যালুমিনিয়ামে 1 ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া হলো, তাহলে কত গ্রাম ধাতু ক্যাথোডে জমা হবে? তাহলে 27কে 3 দ্বারা ভাগ দিলে যা আসতো সেটাই হবে আমাদের অ্যান্সার, যদি আমরা 1 ফ্যারাডে দিতাম। যেহেতু এখন ওইভাবে প্রশ্নটা করে নাই, মানে 27 গ্রামে জমা করতে হবে, তাহলে আমাকে 1 মোল জমা করতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন ছিল 3 ফ্যারাডে, সেটাই দিতে হয়েছে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। ওকে, তো দেন 32, 27 সরি এটা তো হয়ে গেছে যে 3 ফ্যারাডে হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আমাদের দুধ একটি কি? তো দুধ একটি হচ্ছে আমাদের কলয়েড, সবাই জানি এটা ক্লাস 6-7 থেকে হয়তো বা দুধ কলয়েড সাসপেনশনের যে পার্থক্য সেখানে কিন্তু দেখে আসছে। দুধ একটি কি? কলয়েড। 34, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? আদর্শ গ্যাসের সমীকরণ কি? আমরা জানি PV = nRT, তাই না? তো PV = nRT, এই সূত্রে কিন্তু বসাইলে এটা কিন্তু খুব সহজে করা যায়। তো PV ঠিক থাকবে, n এর মান W/m, তো এখানে W কত? 4 গ্রাম। আর হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 2, আর এর মান এখানে আরই রাখছে এবং টি। এটা যদি আমরা ম্যাথ করি জাস্ট PV = 2RT বের হয়ে যাবে। এটা জাস্ট করাও লাগে না, তুমি মুখে করতে পারো। ওকে, তো সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 35, নিচের কোন অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটি? এটা কিন্তু আমরা যে লাস্ট ম্যারাথন ক্লাসটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য নিয়েছিলাম, সেটা থেকে কিন্তু কমন আসছে। ওকে, তো মানে কাকে কিন্তু আমি খুব ভালোভাবেই কিন্তু তোমাদেরকে এটা বেসিক সহ কিন্তু পড়াই দিছি। ওকে, তো দেখো ভাইয়া, নিচের অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটি? তো শক্তিশালী অ্যাসিড কিভাবে নির্ণয় করে? আমি কি বলছিলাম, অ্যাসিডের শক্তিমাত্রা, বিশেষ করে অক্সো অ্যাসিড পরীক্ষায় আসে। তো অক্সো অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করব কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। সো কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের ক্ষেত্রে আমরা যদি প্রথমে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কথা দেখি, এটা যদি হয় -6, এটা যদি +1, এটা হবে +5।
ক্লোরিন মানে এখানে 4 মাইনাস, এটা হচ্ছে কি আমাদের -8, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +7, এটা যদি হয় -6 এটা হবে +1, এটা হবে কি আমাদের +5, এটা যদি হয় আমাদের -6 এটা হবে আমাদের +1, এটা তাহলে বাকি থাকলে কত +5। তার মানে আমরা দেখতেই পেয়েছি যে +7 সবচেয়ে বেশি আছে। তো কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এখানে যদি এই HClO4 না থাকতো তাহলেই কিন্তু ঝামেলাটা লাগতো, কারণ নাইট্রিক অ্যাসিড, তারপর HiO3 এবং যে H3PO3 সবগুলোর কিন্তু জারণ মান 5 হয়ে গেছে। তখন আমরা দেখতাম কি, যদি আমার বাকি তিনটা যদি থাকতো শুধুমাত্র, তখন আমরা দেখতাম কেন্দ্রীয় মৌলের আকার কার ছোট। আমি কিন্তু বলছি প্রথমে দেখবো জারণ মান কার বড়, যদি পেয়ে যাই ফাইন। যদি জারণ মান দুইটার সমান হয় বা কয়েকটা সমান হয়ে যায়, তখন দেখবো ওই মৌলগুলোর মধ্যে তার আকার ছোট, যার আকার ছোট সে শক্তিশালী অ্যাসিড। জারণ মান পেয়ে গেলে তো পেয়েই গেলাম। ওকে, তারপর 36 A2B3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত হবে? A2B3 এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি, যে AX তারপর A2B3 তারপর মানে এগুলা কিন্তু পাল্টে দিলেও কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না। এটা আমরা S এর মান আমরা মূলত সাধারণত কিভাবে নির্ণয় করি? এগুলো আর S এর মানের ক্ষেত্রে তোমরা তো জানো যে S এর মান হচ্ছে, সাপোজ এই S এর মান আমরা দ্রাব্যতা কিভাবে নির্ণয় করি। এবার আমি একটা শর্টকাট হচ্ছে যে 2 আছে না, A এর সাথে 2 আছে না, তো আমি বলতাম যে এই যে A2B3 আছে না, A2B3 এর ক্ষেত্রে এই 2টাকে নিব, 2 এর উপর 2 ইন্টু 3 এর উপর 3, এই যে 3 আছে 3 এর উপর 3 সাথে S এর উপর 2 + 3, এভাবে আমরা করতাম। ওকে, মানে এটা সহজ, আর কিন্তু মানে এটা কিন্তু 5 হলে অনেক কিন্তু মুখস্থ বসাই দেয় যে 2 3 5 মানে বসায়, কিন্তু মেডিকেল যারা এক্সাম দিয়েছো তারা কিন্তু এগুলো মুখস্থ থাকা উচিত। ওকে, তাও আমি শিখাচ্ছি আর কি যে কিভাবে আমরা করতে পারি। তো দেখো এটা সহজে কিভাবে নির্ণয় করা যায়, মুখস্থ করা ছাড়া যেই ইয়াটা থাকবে সেটার ক্ষেত্রে যে ইয়াগুলা যেগুলো থাকবে, যে পরমাণু যতটা করে থাকবে, যেমন A আছে 2টা, B আছে 3টা, তো এইভাবে A2 মানে 2 এর উপর 2 মানে যা থাকবে, যা আছে তার উপর সে, যা আছে তার উপর সে, তারপর S এর উপর 2 জনের যোগফল। ওকে, তারপর এখানে তাহলে কি হলো, এখানে 2 এর উপর 2 3 এর উপর 3 S এর উপর 2 + 3। ওকে, তো এখন এটা যদি জাস্ট ম্যাথ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে 4 × 27 ইন্টু হচ্ছে S⁵, এটা যদি জাস্ট আমরা নর্মালি গুণ করি তাহলে কিন্তু 108 S⁵ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে আসছে আর কি, তোমরা চাইলে মুখস্থও বসাতে পারো, বেশিরভাগ মানুষ কিন্তু এটা মুখস্থই বসায়, করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়। আচ্ছা, 37 কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক যৌগ আমাদের বই 3টা আছে, হেটারোসাইক্লিক যৌগ এই মানে 3টা না, সরি 4টা আছে। এটাকে আমরা 3টা কিওয়ার্ড দ্বারা মনে রাখতে পারি। কিওয়ার্ডগুলো হচ্ছে FTP, ফিউরান, থায়োফিন, পাইরল এবং পিরিডিন। তো এখানে অপশনে যদি দেখি হেটারোসাইক্লিক যৌগ কি আছে, নাইট্রোবেনজিন, ন্যাপথালিন, সাইক্লোহেক্সেন, না ফিউরান আমরা মুখস্থই করছি আগে যে FTP। আমি যে আমার অর্গানিক কেমিস্ট্রি যে ক্লাসটা আছে, ফুল অর্গানিক কেমিস্ট্রিটাকে কম্প্যাক্ট আকারে একটা ক্লাসের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে সবগুলো পড়াই দিয়েছি। সেই ক্লাসে কিন্তু এই ভিডিও মানে এই জিনিসটা আছে যে হেটারোসাইক্লিক কিভাবে মুখস্থ করতে পারি, বাকিগুলো কিভাবে আলাদা করবো, সবকিছু মধ্যে একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ যা আছে পরীক্ষায় আসার মতো সবকিছু কিন্তু দেখাই দিছি। ওকে, তো সেটা থেকে আমি বললাম আর কি, মাত্র মনে পড়লো। আচ্ছা, তাই কোনটি হেটারোসাইক্লিক যৌগ? ফিউরান। তো বাকি যেগুলো আছে থায়োফিন। এখন ভাইয়া ফিউরান কখন আমরা তাকে ফিউরান বলি? ভাইয়া ওই যে যখন একটা বলয়ের মধ্যে অক্সিজেন ঢুকে যায় তখন সেটা হচ্ছে ফিউরান। থায়োফিন কখন বলবো তাকে? যখন সালফার প্রবেশ করে তখন সেটা থায়োফিন। পাইরল আর পিরিডিন হচ্ছে যখন নাইট্রোজেন প্রবেশ করে, সেটা হচ্ছে পাইরল এবং পিরিডিন। ওকে, তোমরা বই থেকে চিত্রটা দেখে নিতে পারো। 38 আইসোটোনের উদাহরণ কি? আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। আমি কালকেই বললাম যে আইসোটোন পরীক্ষার জন্য তোমাদের বিশেষ করে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক ব্যাখ্যা করে বুঝাইছি এবং প্রথম MCQ যেটা সলভ করছি এটাই কিন্তু আইসোটোপ, আইসোবার, আইসোটোন এটা থেকে ছিল। ওকে, আমি কিন্তু বেসিক সহ দেখাইছি, তো এটা অত কঠিন না। আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। তো নিউট্রন সংখ্যা সমান মানে কি? এই দুইটার বিয়োগফল সমান, অর্থাৎ ভর সংখ্যা এবং ইয়ার সংখ্যার বিয়োগফল সমান। এখানে মানে তুলতে ভুল করছে, এখানে 21 বা 19 হবে। ওকে, পটাশিয়াম, ক্যালসিয়াম এখানে সম্ভবত 19 হবে, বুঝছো? না হলে কিন্তু এটা মানে এটাই অ্যান্সার হয়ে যেত, এটা কিন্তু অ্যান্সার না। তো তারপর দেখো এইটা 31 15, এটার মধ্যে যে পার্থক্য এটা হচ্ছে 16 এবং 32 থেকে 16 এর মধ্যে পার্থক্য হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখানে তারা তুলতে একটু ভুল করছে, পটাশিয়ামের প্রোটন সংখ্যা কখনো 19 হয় না। ওকে, তো আর্গনের এই বাকিগুলো তো দেখার দরকার নেই, তাও দেখো 40 মাইনাস ইয়া করলে কত হয়? 22 20 মিলে না। 13 থেকে 7 বাদ দিলে 6, 13 থেকে 6 বাদ দিলে 7, মিলতেছে না। ওকে, তো বাকিগুলো হবে না। কোমল পানীয় এর ক্ষেত্রে পিএইচ এর পরিসর কি? ওকে, সো কোমল পানীয়র ক্ষেত্রে পিএইচ এর পরিসর জানতে চাইছে। কোমল পানীয় কোনগুলা? আমরা যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাই সেগুলাই তো কোমল পানীয়, মানে 7 আপ বা যা খাই আর কি, মজো যাই খাই। তো এগুলা সাধারণত অ্যাসিডিক না, মানে একটু মুখে দিলে তেজ তেজ লাগে না। তোমরা যদি সেটা দেখো তো মানে তোমার হ্যাঁ এটা শর্ট সিলেবাসের বাহিরে, জানি ভাই তোমার কমন নাই পড়তে পারে, বাট তুমি একটু কমন সেন্স খাটানো তো উচিত, তাই না? পরীক্ষা হলে যে একটু এটা তো খারিও নিশ্চয়ই হবে না, খারও বেশি খার আমরা খেতেই পারি না, খারিও প্রশ্ন ওঠে না। সাবান হচ্ছে খাদ দিয়ে তৈরি, তো আমরা অ্যাসিডিক গুলো সাধারণত খাই, যেমন একটু টক লাগে, একটু তেজ তেজ লাগে, যেগুলো হচ্ছে মানে লেবু এই টাইপের গুলো হচ্ছে আমাদের কোমল পানীয়ের মধ্যে থাকে, তাই না?
তার মানে এটা অ্যাসিডিক দিকে পিএইচ মানটা হবে। তো অ্যাসিডিক দিকে পিএইচ মান কম, তার মানে 2 থেকে 4 কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারতো। ওকে, আমাদের এখানে অ্যান্সার কত হবে? এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 40 নাম্বার, নিচের কোন মূলকটি বেনজিন বলে সক্রিয়কারী? আমাদের পরীক্ষার জন্য কিন্তু বেনজিন বলে সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া বেনজিন বলে সক্রিয়কারী কোনগুলা, নিষ্ক্রিয়কারী কোনগুলা? আমরা জানি যে বেনজিন বলে সক্রিয়কারী হচ্ছে আমাদের যে সিঙ্গেল বন্ড যেটা আছে, সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে আমাদের বেনজিন বলে সক্রিয়কারী, এবং ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হচ্ছে আমাদের বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তো সিঙ্গেল বন্ডের উদাহরণ সাধারণত কি হয়ে থাকে? CH3 একটা উদাহরণ দিতে পারি সিঙ্গেল বন্ডের উদাহরণ। এছাড়া আমরা ডাবল বন্ডের এছাড়া হচ্ছে আমাদের OH, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ডের উদাহরণ। এছাড়া হচ্ছে আমরা যদি বলি ইয়ার কথা, ডাবল বন্ডের মধ্যে যদি আমরা কথা বলি, আমরা NO2 কথা বলতে পারি, এটা হচ্ছে আমাদের ডাবল বন্ডের মধ্যে। এছাড়া হচ্ছে আমাদের অন্যান্য অনেক কিছু, বাট এখানে অত কিছু লাগতেছে না, আমরা যা আছে তাই দেখি। তো দেখো ভাইয়া, নিচের কোন মূলকটি বেনজিন বলে সক্রিয়কারী? তো বেনজিন বলে সক্রিয়কারী আমরা বললাম যে সিঙ্গেল বন্ড যেটা থাকে। তুমি CH3 কে একে দেখো, কার্বন H সিঙ্গেল বন্ড, তার মানে এটা অ্যান্সার হবে। বাকিগুলো দেখো একটাও সিঙ্গেল বন্ড নাই। ক্লোরিনটার কথা পরে বলতেছি। এটাতে তুমি একে দেখো অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড থাকবে। ওকে, তো এই জন্য এটা অ্যান্সার হবে না। তারপর সায়ানাইড দেখো, এটা সায়ানাইড তো 3টা বন্ড দ্বারা যুক্ত থাকে, এটা তো মানে সক্রিয়কারী মূলক হতেই পারে না, তাই না? তো তারপর দেখো আমি যেটা বলতেছি যে ক্লোরিনটার কথা, যে ক্লোরিন হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, বাট বেনজিন বলে নিষ্ক্রিয়কারী। কেন ভাইয়া? ক্লাসে অন্যদিন বলবো, জাস্ট এতটুকু জানো, নর্মালি সকল যে সিঙ্গেল বন্ডের যে মূলকগুলো আছে সেগুলো সাধারণত বেনজিন বলে সক্রিয়কারী। শুধুমাত্র হ্যালোজেন যেগুলো আছে এগুলা অর্থপরা নির্দেশক হলেও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। ওকে, এটা একটু আমরা মনে রাখবো। তারপর 41, কোনটি আলফা কণা? আমরা তো ক্লাসেই বলছিলাম, কালকে ক্লাসে কিন্তু বলছি অনেক আলফা বিটা গামা নিয়ে অনেক কিছু বলছি। তো হিলিয়াম 2+ কণাকে আমরা বলছি আলফা কণা, যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। ওকে, এটাই কিন্তু আমাদের আলফা কণা। তো দেখো ভাইয়া, আলফা কণা কোনগুলো? 1 নিউট্রন 1 প্রোটন না। বি নাম্বারটা দেখো 1 নিউট্রন, অর্থাৎ এইটা থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু 2 থাকে, তার মানে নিউট্রন থাকবে 2টা, প্রোটন থাকবে 2টা। এটা কিন্তু মিলে, বাকিগুলো কিন্তু আমাদের মিলতেছে না। ওকে, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন। এখন দেখো ভাইয়া, কোনটি অধিক সমযোজী যৌগ? কোনটি সমযোজী, কোনটি কম সমযোজী, এটা আমরা বুঝি হচ্ছে ফাজানের নীতি দ্বারা। ফাজানের নীতিতে আমাদের বলতেছে অ্যানায়নের আকার বড়, ক্যাটায়নের আকার ছোট। এখানে দেখো অ্যানায়ন গুলা সবগুলা সেম, তাই অ্যানায়নের গুলো আমরা এখানে মাথায় আনবো না, তাই আমরা শুধু ক্যাটায়ন দিয়ে করব। তো ক্যাটায়নের আকার যার ছোট হয় তার কিন্তু সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তুমি দেখো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, লিনাকে, রুবিনাথ, হেচিয়াফেলিও একই লাইনে কিন্তু সবগুলা। তো সবচেয়ে বেশি বড় কে? সিজিয়াম। আমাদের দরকার কি? সবচেয়ে বেশি ছোট, কারণ ছোট হলে আমরা কি পাবো? অধিক সমযোজী পাবো। এখানে সবচেয়ে বেশি ছোট কে? লিথিয়াম, বুঝাই যাইতেছে। তো লিথিয়াম হচ্ছে আমাদের অধিক সমযোজী। 43, নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি কি? এখানে তোমরা যদি বিক্রিয়া না জানো, এই উৎপাদগুলো বের করা একটু কঠিন, তাই বিক্রিয়া জানতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে আনসার হবে, উৎপাদ হবে কি? ডি নাম্বারটা। ওকে, 44, বিউটিন 2 প্রদর্শন করে জ্যামিতিক সমানতা। আমরা জানি বিউটিন 2 কি সমানতা প্রদর্শন করে? সিস ট্রান্স। এটা কিন্তু বইয়ে খুব উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে, সিস ট্রান্স। এছাড়া আমাদের যে প্যান্টিন 3, এটাও কিন্তু আমাদের সিস ট্রান্স সমানতা দেয়। সিস ট্রান্স সমানতা দুইটা মনে রাখতে হয়ে যায়, একটা হচ্ছে বিউটিন 2 আর একটা হচ্ছে সিস ট্রান্স, এগুলো দিয়ে আসে। আর যদি তোমার কঠিন করতে চাই, তোমাকে ইয়া দিয়ে দিবে, মানে চিত্র এঁকে ফিগার ড্র করে দেন দিবে, যেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কি করে না। আর নর্মালি দিলে বিউটিন 2টাই বেশি দেয় এবং এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আমরা জানি। ওকে, তো 45, কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক? তো একটু আগেই বললাম যে এখানে কিন্তু অর্থপ্যারা নির্দেশক থেকে 2টা প্রশ্ন আসছে মোটামুটি, কিন্তু এই টপিকটা থেকে দেখো। তো কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক? তো মেটা নির্দেশক কারা হয়? যারা কিনা ডাবল বন্ডের। আমি একটু আগেই বললাম যে NO2, এটা যদি তুমি দেখো, তুমি যদি একে দেখো, একটা হচ্ছে নাইট্রোজেন, আরেক হাতে অক্সিজেন থাকবে, আরেক হাতে অক্সিজেন। এখানে কিন্তু ডাবল বন্ডের উপস্থিতি আছে। ডাবল বন্ডের উপস্থিতি থাকার কারণে এটা কিন্তু আমাদের মেটা নির্দেশক। ওকে, তো এখানে কিন্তু ইলেকট্রন কি করে? সেটা বলয় থেকে ইলেকট্রন নিয়ে নেয়। আসলে NO2 বলয় থেকে ইলেকট্রন নিয়ে নেয়, এজন্য এটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, এজন্য এটা মেটা নির্দেশক। 46, তড়িৎ কোষের লবণ সেতুতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়? এখানে যদিও অপশনগুলোতে তোমাকে ইয়া করে নাই, কনফিউজ করে নাই, কারণ লবণ সেতু আরো অনেক কিছু ইউজ করে, মানে আরো অনেকগুলো মানে ইয়া ইউজ করা যেতে পারে, সেগুলো দেয় নাই। PaCl কিন্তু আমাদের ওই লবণগুলোর মধ্যে একটা। তো পটাশিয়াম ক্লোরাইড লবণ সেতুতে সবচেয়ে বেশি ইউজ করা হয়, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব আসে, এটা কিন্তু অনুশীলনের প্রশ্ন ভাইয়া। পটাশিয়াম ক্লোরাইড লবণ সেতুতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বা এটা সবচেয়ে বেশি আসলে আয়নের ঘনমাত্রাটা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে অন্যগুলোর তুলনায়। আচ্ছা, 47, অ্যামাইডের কার্যকরী মূলক হল। অ্যামাইড কি ভাইয়া? অ্যামাইড হচ্ছে CONH2। অ্যামাইড তোমরা তো কার্যকরী মূলকগুলো মুখস্থ করছো, তাই না? এই যে CH, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তো এটা হচ্ছে অ্যামাইড। ওকে, তো আরেকটা তো একটু আগেই দেখলাম, তাই না? এটা হচ্ছে সায়ানাইড। এছাড়া
কার্বনিল মূলক, এস্টার, ইথার, এগুলো একটু তোমাদের মনে রাখা উচিত ভাইয়া, কিন্তু এটা কিন্তু সহজ ছিল প্রশ্ন। 48 স্যানমিয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি? ওকে, ক্লোরোবেনজিন। ওকে, স্যানমিয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? ক্লোরোবেনজিন, যেটা C6H5Cl। ওকে, তো 49 কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, এটা জানো তো, ইলেকট্রন আসক্তি ইয়াগুলো একটু জানা গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি যদি একটু ট্রিকি হও তাহলে তুমি বুঝতে পারবা। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার ভাইয়া? ফ্লোরিনের, কারণ আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে আমাদের 4। তারপর ইলেকট্রন আসক্তি সিলিকন এবং অক্সিজেন, এটা নিয়ে আমি অক্সিজেনটা আগে আসি, যেহেতু ফ্লোরিনের 4, অক্সিজেনের হবে 3.5, এটা তো বোঝাই যেতেছে। আচ্ছা, তো সিলিকন কত ভাইয়া? সিলিকন হচ্ছে ভাইয়া বলে কত 2 পয়েন্ট সামথিং এরকম। ওকে, তো সিলিকন হচ্ছে আমাদের 2 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা হবে, এটা একটু দেখে নিও। ওকে, এটা খেয়াল আসছে না। আর ক্যালসিয়াম হচ্ছে ভাইয়া 1, ইভেন থেকে হাইড্রোজেন থেকেও কিন্তু ক্যালসিয়াম কম, হাইড্রোজেন থেকেও কিন্তু কি ক্যালসিয়ামের ইলেকট্রন আসক্তির মান কম। ওকে, তো অ্যান্সার কিন্তু হবে ক্যালসিয়াম। ওকে, এবং এটা কিন্তু কবির স্যারের বইয়ের প্রশ্ন, এই কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, অপশনগুলো সেগুলো কিন্তু কবির স্যারের বইয়ের প্রশ্ন। তাই তুমি যদি অনুশীলনী এমসিকিউ গুলো ভালোভাবে শেষ করতে পারো, আজকে যে প্রশ্নটা আছে এটাতে তুমি অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারতা। ওকে, তোমার যদি কারো, আমি আশা করি অনেকে পারছো, যাদের অনুশীলনী করা আছে তারা বেশ ভালোভাবে অ্যান্সার করতে পারছো। ওকে, কারণ এগুলো বিগত বছরের প্রশ্ন বহুবার আসছে। ওকে, তো এই জন্যই কিন্তু 24 ব্যাচ যারা আছো, যারা এখনো করো না, এবং যারা 25 ব্যাচ আছো, তাদের জন্য কিন্তু অনুশীলনী এমসিকিউ সলভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই চ্যানেলে অনুশীলনী এমসিকিউ গুলো তোমাদের সবার জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যাখ্যা সহকারে সমাধান করব, ওই বেসিক। ওকে, বেসিক সহ, যাতে অন্য কোথাও তোমাকে আর না খাটতে হয়। ওকে, তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই বিউপি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো দিব। ওকে, তো 50 কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে কি? আমরা জানি যে মানে খুব ফেমাস কিন্তু এই প্রশ্নটা, যে একটা বেনজিন বলয় থাকবে, CH3, নিচে একটা একটা বেনজিন বলয় থাকবে, আর উপরে কি থাকবে? একটা CH3 থাকবে। এই এটার নামে কিন্তু আমাদের টলুইন। তো এটা কিন্তু অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটা ধর্মই প্রদর্শন করে। কিভাবে করলো ভাইয়া? উপরের পার্টটা করে অ্যালিফেটিক, নিচের পার্টটা করে অ্যারোমেটিক। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? টলুইন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক। আচ্ছা, এবার আমরা ফিজিক্স প্রশ্নটা সমাধান করব। ওকে, তো ফিজিক্স প্রশ্ন মোটামুটি সহজই আসছে বলা যায়, খুব কঠিন করছে ব্যাপারটা এরকম না, ম্যাথমেটিক্যাল খুব বেশি একটা দেয় নাই। তো আমরা দেখি। আছে, তো 1 নাম্বার দেখো ভাইয়া, 60 ওহম রোধের একটি তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলো, তুল্য রোধ কত হবে? এখন তুল্য রোধের ক্ষেত্রে বা রোধের ক্ষেত্রে আমরা কিভাবে আসলে সাধারণত রোধ নির্ণয় করতাম, তাই না? তো দেখো, আমাদের রোধের সাথে কোনো একটা তারের যে দৈর্ঘ্য, এটা সম্পর্ক কি ছিল? আমরা রোধের ক্ষেত্রে সূত্রটা আমরা সাধারণত কি পড়ছি, যে সাপোজ ধরো রোধ R ইজ ইকুয়াল টু রো L বাই A। তো এখানে কিন্তু R সমানুপাতিক L, তাই না? তো যখন L এর মান বাড়ে তখন R এর মান বাড়বে, মানে রোধের মান বাড়বে। যখন L এর মান কমবে তখন কিন্তু R এর মানও কমবে। তো এখানে 4টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। 4টি খণ্ডে যেহেতু বিভক্ত করা হয়েছে, তার মানে নিশ্চয়ই 4 ভাগ হয়ে গেছে। তার মানে R যদি 4 ভাগ হয়ে যায়, অবশ্যই সমানুপাতিক হারে L ও আমাদের কি হয়ে যাবে? 4 ভাগ হয়ে যাবে। তার মানে আমি বলতে চাইতেছি, যেহেতু 16 ওহম এইটা কি হয়ে গেছে? 16/4, সরি আমি উল্টা বলতেছি, যেহেতু L 4 ভাগ করা হয়েছে, মানে দৈর্ঘ্যকে 4 ভাগ করা হয়েছে, অবশ্যই রোধকেও 4 ভাগ করা হয়েছে। এখন রোধ যদি 4 ভাগ হয় তাহলে রোধ হয়ে যায় কত? 4 ওহম। ওকে, তার মানে দৈর্ঘ্য যেহেতু কমছে, রোধের মানও কমে গেছে। এখন আমাকে বলতেছে এটা বিভক্ত করে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো। এই এটাকে আমাদের সমান্তরাল সমবায়ে, কয়টা সমান্তরাল সমবায়ে? 4টা সমান্তরাল সমবায়। এদেরকে 4টি খণ্ডে বিভক্ত করছে, এদেরকে জাস্ট সমান্তরাল, তার মানে নিশ্চয়ই 4টা তার হবে এখানে। এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি এটাতে যদি 4 ওহম, এটাতে যদি 4 ওহম, এটাতেও যদি 4 ওহম, এরকম যদি প্রত্যেকটাতে 4 ওহম হয়, সমান্তরালের ক্ষেত্রে আমরা কি জানি? এগুলা অর্ধেক হয়ে যায়, মানে 4/4, মানে যতগুলা সংখ্যক আছে, নিচে হয় n, উপরে হচ্ছে রোধ নাম্বার। ওকে, মানে একটা রোধের ওকে, মানে যে কোনো একটা রোধ। তাহলে এখানে রোধ হচ্ছে 4 ওহম এবং টোটাল রোধ কয়টা? 4টা। তাহলে আমাদের এখানে থাকলো কত? 1 ওহম। তার মানে এখানে তুল্য রোধ হবে 1 ওহম। এখানে কিন্তু এইভাবে তুল্য রোধ বের করা যায়। ওকে, তো তুমি এটা মানে মনেও করতে পারো, এটা খুব একটা কঠিন ম্যাথ দেয় নাই, আমি জাস্ট তোমাকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য এভাবে দেখাইলাম আর কি। তো তারপর 2 নাম্বার, আচ্ছা, নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা হচ্ছে L ইজ ইকুয়াল টু RP, এটা তো সঠিক, কিন্তু মানে বেসিক যে সম্পর্ক এটা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। L ইজ ইকুয়াল টু RP বহু পরীক্ষায় এর আগেও আসছে। 3 নাম্বার, শূন্য ভর ও E শক্তি বিশিষ্ট একটি কণার ভর বের করো। এটা হচ্ছে E/c, এটা কিন্তু সূত্র, মানে সূত্র না, মানে এটা অনেকবার অনেক জায়গায় আসছে, মানে বইয়ে সম্ভবত আছে, অনেক কিছু কোনো না কোনো জায়গায় আছে। শূন্য ভর ও E শক্তি বিশিষ্ট একটি কণার ভর বের কি? E/c। 4 নাম্বার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য?
রুদ্ধতাপীয় প্রক্রিয়া শব্দটার মধ্যেই কিন্তু আছে আমরা তাপকে রুদ্ধ করে রাখছি। তাপকে রুদ্ধ করে রাখা মানে কি? টেম্পারেচার বাড়বে বা কমবে, বাট টেম্পারেচার কোনো পরিবর্তন হবে। আমি যদি অন্যভাবে বলি সমষ্ণ প্রক্রিয়া কি হয়? তাপমাত্রা সেম থাকে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন শূন্য। সমচাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন শূন্য। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপের পরিবর্তন শূন্য মানে হচ্ছে আমাদের যে ডেল কিউ যেটা আছে অর্থাৎ যে তাপ আছে এটার পরিমাণ শূন্য। বাট তাপমাত্রার কি চেঞ্জ হবে? তাপমাত্রার পরিবর্তন কি শূন্য হবে? উত্তর হচ্ছে না, তাপমাত্রার পরিমাণ শূন্য। তাপমাত্রার পরিবর্তনের পরিমাণ কখনো শূন্য হবে না, কারণ তাপ শূন্য থাকবে, মানে এখানে কোনো তাপ গৃহীত হবে না, তাপ বর্জিত হবে না, বাট এটা যে তাপমাত্রার যে চেঞ্জ এটা কিন্তু বজায় থাকবে। তো এইরকম কোনটাতে আছে? এটা হচ্ছে সি নাম্বার। তো তুমি যদি একটু ট্রিকি হও যে রুদ্ধ তাপ বলছে, ও মানে তাপটা সেম থাকবে, তাপের কোনো পরিবর্তন হবে না। এখন তাপের কোনো পরিবর্তন হবে না কোথায় কোথায় আছে? এই যে মানে তাপটা শূন্য আছে, মানে বাকিগুলো হবে না, প্রথমেই বাদ হয়ে গেছে। কারণ কি? এখানে মানে তাপের পরিবর্তন দেয় নাই। ওকে, মানে তাপের পরিবর্তন দিছে, সরি। তো তাপের পরিবর্তন যেখানে শূন্য সেগুলো হবে। তারপর তুমি টি এর দিকে তাকাও, টি এর কি পরিবর্তন হবে? টি এর পরিবর্তন কি শূন্য? উত্তর হচ্ছে না, টি এর তো পরিবর্তন হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি তাপমাত্রা সেম থাকে? উত্তর হচ্ছে না, শুধুমাত্র তাপ সেম থাকে, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়। তো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। ওকে, তো হোপফুলি আমরা বুঝতে পারছি। ওকে, 5 নাম্বার দেখো ভাইয়া, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 স্বাধীনতার মাত্রা সম্পন্ন কোন অণুর মোট গতিশক্তি কত হবে? এটা কিন্তু আমরা এই যে ইকে ইজ ইকুয়াল টু F/2 ইন্টু এনআরটি এই সূত্র দ্বারা কিন্তু খুব সহজে করতে পারি। ওকে, তো তোমরা জাস্ট ম্যাথ বসাবা, দেন এফ এর জায়গায় 12 বসাবা, দেন বাকি সবকিছু এন এর মান ধরবা, দেন 1 ধরে করে ফেলবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো 6 নাম্বার, নিচে কোনটি অন্তরক? অন্তরক মানে কি? যে কোনো কিছু মানে বিদ্যুৎ পরিবহন করে না। ওকে, তাই তো। সো বিদ্যুৎ পরিবহন করে না কোনগুলা? সিরামিক, নিশ্চয়ই সিরামিক, রাবার, কাঠ বিদ্যুৎ পরিবহন করে না, এটা তো আমরা জানি, তাই না? উদাহরণে আছে। এটা লোহা কি বিদ্যুৎ অবশ্যই অন্তরক না, এটা পরিবহন করে। বিসমাথ, সিলিকন এগুলো তো সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। ওকে, সিলিকন তো সেমিকন্ডাক্টর, আর বিসমাথ হচ্ছে মানে কি হিসাবে কি বলা হয়, ডোপিং করাতে কিন্তু সেমিকন্ডাক্টর, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু আমাদের ডোপিং এ ব্যবহৃত হয়, আর সিলিকন তো মেইন হিসাবেই ব্যবহৃত হয়। ওকে, তো বিশুদ্ধ হিসাবে। 7 নাম্বার, 1 মোলার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত হবে? এখানে ইয়ং এর মান দেওয়া আছে। ওকে, তো ম্যাথ করা খুব সহজ, আমরা যদি একটু করি ম্যাথটা। দেখো ভাইয়া, আমরা সাধারণত সূত্র কি জানি? ও মানে y is equal to FL ডিভাইডেড বাই AL। তো এখানে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? প্রযুক্ত বলের মান, তার মানে F এর মান। তো F এর মান যদি নির্ণয় করি, আমরা উপরে y এর মান ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ইন্টু a কত দেওয়া আছে ভাইয়া? 1 মিলিমিটার স্কয়ার। তো মিলিমিটার স্কয়ারকে যদি আমরা মিটার স্কয়ারে নেই তাহলে হবে 10⁻6। বুঝছোই তো, মানে স্কয়ার আছে না, একটা মিটারকে যদি আমরা মানে একটা মিলিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে হয় 10⁻3 মিটার। যদি 2টা মিলিমিটারকে অর্থাৎ মিলিমিটার স্কয়ারকে মিটারে নিই তাহলে হয় 10⁻3 এর হোল স্কয়ার মিটার। ওকে, এই জন্যই 10⁻6 নিলাম, কারণ এখানে কি মিলিমিটার স্কয়ার আছে। ওকে, তো তারপর অনেকে এটা ভুল করে, এখন এ নিলাম তারপর এল। তো ছোটাতের এল মানে পরিবর্তন, এখানে 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার প্রস্থ, তো এখানে 0.1। ওকে, কারণ কি 10% দেওয়া আছে। তো 10% কি কেন আমরা বলতেছি? দেখো ভাইয়া, 10% ইজ ইকুয়াল টু কি 10/100 ইজ ইকুয়াল টু কি 0.1, 2 ঘর আগে চলে গেছে। ওকে, তো এখানে কত হবে আমাদের? 0.1। আচ্ছা, এখানে কি ছোট হাতের এল কি হবে? ছোট হাতের এল হবে 0.1। ওকে, তারপর নিচে কি থাকলো? এফ এর মান নির্ণয় করবো, বড় হাতের এল হচ্ছে 1 মিটার। ওকে, তো এখন উপরে তুমি জাস্ট গুণ করে দাও তাহলেই হয়ে যাচ্ছে। 2 × 10⁻6 ইন্টু 0.1, তাহলে 10⁻7। তো 10⁻7 যদি 11 মাইনাস 10⁻7 তাহলে 2 × 10⁻4। ওকে, তো 10⁻4 নিউটন। ওকে, তাহলে মানে খুব একটা কঠিন না, কিন্তু মানে একটু বেসিক ম্যাথগুলাই কিন্তু। ওকে, তাহলে কিন্তু খুব একটা কঠিন না, একটু বেসিক ম্যাথগুলাই। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখন অ্যান্সার কত? ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট 8 নাম্বার, একটি তরঙ্গের 2টি বিন্দুর পথ পার্থক্য λ/π হলে দশা পার্থক্য কত? আমরা কিন্তু খুব সুন্দর একটা কিছু সূত্র জানি, যে দশা পার্থক্য যেহেতু জিজ্ঞেস করছে, আমরা জানি কি দশা পার্থক্য মানে দপা ইজ ইকুয়াল টু 2π/λ 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পপা। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পপা। তো মনে রাখা যায় দপা ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পপা। তো এখানে দশা পার্থক্য জিজ্ঞেস করছে, তো 2π ইজ ইকুয়াল ডিভাইডেড বাই ল্যামডা, পথ পার্থক্য এখানে কত? λ/4। ল্যামডা কাটা,
2 কাটলে 2, তার মানে π/2। ওকে, হোপফুলি বুঝতে পারছি। তোমার সূত্রটা মনে রাখলে কিন্তু অনেক বেশি ইজি। অনেকেই মানে এটা পারে না, খুব একটা নাই এমন আমার মনে হচ্ছে, কারণ এটা সবাই পারা উচিত। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইনটু পথ পার্থক্য। ওকে, তো λ/2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের সি নাম্বার। ওকে, 9 নাম্বার, কোন গ্রহের অভিকর্ষজ ত্বরণ g/5 পৃথিবী হতে 588 নিউটন ওজনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটি কত ওজন হারাবে? এখানে প্রশ্নটা দেখে অনেকে একটু বেইনি করে। প্রথম কথা হচ্ছে এখানে যে ওজন হারাবে বলছে, এটা খেয়াল করে না, কত ওজন হবে অনেকে এটাই করে। ওকে, তো এখন এটা কিভাবে করবো আমরা? তো তুমি দেখো ভাই, অভিকর্ষজ ত্বরণ g/5 হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ ছিল অন্য সেখানে গিয়ে আমাদের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হয়ে গেছে, সরি মানে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ওকে, তো অভিকর্ষজ ত্বরণ 5 ভাগ কমে গেছে, তখন পৃথিবীতে এত নিউটন ওজন আছে। তো এখন আমাকে পৃথিবী থেকে যখন সেখানে নিছে তখন কত ওজন হয়েছে সেটা জাস্ট বের করতে হবে। ওজন হওয়ার পর বিয়োগ দিতে হবে, তার কারণ আমরা হারানো ওজনটা বের করব। তাহলে দেখো ভাই, এখানে পৃথিবীতে এত ওজন ছিল, তার মানে ওইখানে যেহেতু জি এর মান g/5 হয়ে গেছে, তার মানে ওইখানে গিয়েও ওজন 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাই না? পৃথিবীতে যতটা ছিল, মানে ওজনটা সাধারণত কিসের উপর করে? গ্র্যাভিটির উপর। তো গ্র্যাভিটি 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তার মানে ওজনটাও 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো এখানে 588 আমরা যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে যা পাবো তাই মূলত এখানে অ্যান্সার হবে। ওকে, তো এখানে 588 5 5 ওকে 5 8 5 ওকে 5 3 8 5 7 35 35 20.4 তো 20। ওকে, 4 5 20 হইলো। তো তার মানে 11 পয়েন্ট মানে 117.4। তো মোটামুটি প্রথমটা কিন্তু অনেকে দাগিয়ে দিবে, কারণ কাছাকাছি অ্যান্সার কিন্তু আমাদের চলে আসছে, বাট উত্তর হচ্ছে এটা কিন্তু অ্যান্সার না। কেন না? কারণ এটা আমরা জাস্ট মানে কতটুকু ওজন হবে এটা বের করছি, বাট এখানে কিন্তু হারানো ওজন চাইছি। তো হারানো ওজন চাইলে আমরা 588 থেকে এই ওজনটা যদি বাদ দিই তাহলে কিন্তু হয়ে যায়। তো এই ওজনটা বাদ দিলে মোটামুটি 470-এর কাছাকাছি অ্যান্সার কিন্তু আমাদের আসবে। আর এখানে অ্যান্সার হবে 470.4 নিউটন। ওকে, 10 নম্বর, একটি কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 6 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে পানি শূন্য করা হলে পাম্পের ক্ষমতা কত? সো এখানে শুধু যে ক্ষমতার যে সূত্র আছে, তোমরা E = mgh মানে w/t বা mgh/t, সেখান থেকে m কে আমাদের ভাঙাতে হবে। এখানে ক্যালকুলেশনটা একটু বড়। m কে ভাঙানো যে রো ভি, এখানে ভাঙানো যায়, তারপর রো ভি থেকে আবার ভি এর জন্য যে আলাদাভাবে যে ভাঙানো লাগে, যেহেতু এখানে কি ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের যে ভি এর যে মানে ব্যাস থেকে ব্যাসার্ধ নিয়ে যে সূত্র, সেই সূত্র ইউজ করতে হবে। তো তোমরা একটু এটা বাসায় দেখতে পারো। ওকে, আচ্ছা 11 নম্বর, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, এটা অনেক বেশি আসে পরীক্ষায়, এন্ড এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা কিন্তু অনুশীলনের প্রশ্ন এবং বহু পরীক্ষায় বহুবার আসছে, এটা একটু মুখস্থ থাকা উচিত। 12 নম্বর, একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? সি হচ্ছে আমাদের আলোর বেগ। তো এটা 1/4 হবে, এটা অনেক বাড়ি আসে, এটা হবে এ নাম্বার। ওকে, 13 নম্বর, যদি এ থেকে এ 13 নম্বর, যদি a = -b হয় তবে a × b = কি হবে? তো এখানে বলেই দিছে a = -b, তার মানে আমরা কি এখানে বসাতে পারি না -b ভেক্টর ইনটু b ভেক্টর, এর জায়গায় জাস্ট রিপ্লেস করলাম। তো এইটা ইকুয়াল কি হবে? আমরা তার মানে সাধারণ সূত্র অনুযায়ী আমরা জানি কি b.b বা bb sin। আচ্ছা, তোমরা কি এই জিনিসগুলো বুঝো? ধরো একটা ভেক্টর এদিকে গেছে, এটা ধরো b ভেক্টর, আমরা বললাম এটা মাইনাস ভেক্টরটা কি হবে? তার বিপরীত দিকে, তার মানে এটা -b ভেক্টর। -b ভেক্টর যদি হয়, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে ফুলটাই আমাদের কি হয়ে যাচ্ছে? 0। তো এগুলো আসলে বলতে হয় না, ক্রস গুণনের ক্ষেত্রে যদি বিপরীত সাইডে হয় এটা অবশ্যই 0। ওকে, মানে এগুলো নর্মালি যে যদি বিপরীত সাইডের দিকে দুইটা আসে এবং তুমি ক্রস গুণন করো তাহলে তোমার অ্যান্সার অবশ্যই 0 আসবে। ওকে, তো 14 নম্বর, একটি দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত হবে? ইয়ং গুণাঙ্ক মানে কি ভাই? ইয়ং গুণাঙ্ক হচ্ছে কোনো বস্তু কতটা বেশি স্ট্রং বা কতটা বেশি বিজ্ঞান সম্ভব না, এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কের মান যত বেশি, সেই বস্তুটা তত বেশি দৃঢ়, তত বেশি শক্তিশালী, বা সেই বস্তুটাকে ভাঙা তত বেশি সম্ভব না। তো কোন একটা দৃঢ় বস্তু মানে অনেক বেশি দৃঢ় বস্তু যেটাকে ভাঙা সম্ভব না, সেটার ইয়ং গুণাঙ্ক কিরকম হয়? ইনফিনিটি। দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কি হবে আমাদের? ইনফিনিটি। 15 নম্বর, a = একটা ভেক্টরের মান দেওয়া আছে, b = আরেকটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এই দুইটা ভেক্টর a - b এবং a + b এর মধ্যবর্তী কোণ। তো এই মানগুলো যদি দেওয়া নাও থাকতো তাও কিন্তু a - b এবং a + b এর মধ্যবর্তী কোণ কত হইতো? 0 ডিগ্রি। ওকে, a - b এবং a + b এর মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। 16 নাম্বার, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে
কাজ শূন্য হবে। বল ও সরণের মধ্যবর্তী কোণ কখন শূন্য হয় আমরা তো জানি W = Fs cos θ। তো W = Fs cos θ এইখানে যদি আমরা মানে সূত্র বসাই তাহলে কিন্তু হয়ে যায়। আমরা জানি কি cos 90 ডিগ্রির মান 0, cos যখন 90 ডিগ্রি হয় তখন কিন্তু সবটা 0 হয়ে যায়। তার মানে কাজ শূন্য কখন হবে? cos 90 যখন হয়। অন্য যে কোনো বেলায় cos 0 ডিগ্রির মান জানি 1, তখনও শূন্য হয় না। cos 180 ডিগ্রির মান জানি -1, তখনও কিন্তু শূন্য আসে না। ওকে, তখন ঋণাত্মক কাজ হয়। বাট শুধুমাত্র 90 ডিগ্রি যখন হয় তখনই কিন্তু আমাদের কাজ শূন্য হয়। তো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? 90 ডিগ্রি। ওকে, 17 নাম্বার, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? এটা সবাই পারে আমি আশা করি, যে সেকেন্ড দোলকের মানে কত, পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তাহলে এটার কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক F = 1/t, আমরা সূত্র জানি, = 1/2, তার মানে 0.5 হার্টজ। ওকে, হোপফুলি বুঝতে পারছি। 18 নম্বর, কোনটির মাত্রা নেই? মাত্রা নেই হচ্ছে বিকৃতি। আমরা জানি বিকৃতি হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, আর দুটি সমজাতীয় রাশির অনুপাতের কখনো মাত্রা থাকতে পারে না, তারা পরস্পর কেটে যায়, এর জন্য বিকৃতির কোনো কি নেই, মাত্রা নেই। 19 নম্বর, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ কত হবে? এখন প্রস্থচ্ছেদের কি অর্ধেক করা, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। ব্যাসার্ধর সাথে রোধের সম্পর্ক কি? প্রথম কথা হচ্ছে আমরা যে রোধের কথা জানি, রোধ রোধ সমানুপাতিক আমরা জানি 1/a, তাই না? একটু আগে দেখলাম রো L/a, তো সেই হিসেবে রো সমানুপাতিক 1/a। তো এটা দ্বারা কিন্তু আমরা লিখতে পারি যে a = πr²। তার মানে আর এর মান কমলে মানে ব্যাসার্ধের মান কমলে রোধের মান বাড়ে। কি অনুপাতে বাড়ে? স্কয়ার অনুপাতে বাড়ে, তাই না? মানে যেহেতু আর এর উপর স্কয়ার আছে, তার মানে এটা স্কয়ার অনুপাতে বাড়ে। তো এই জন্যই বলছে ব্যাসার্ধ অর্ধেক করছি। তাহলে এখানে জাস্ট বসাও r = এখানে ব্যাসার্ধ কত করা হয়েছে? আমাদের অর্ধেক করা হয়েছে, তো 1/ এরকম, এটা স্কয়ার। তো এইটা কিরকম বাড়বে? এটা যদি আমি জাস্ট উল্টে দেই, 2 এর স্কয়ার তার মানে 4। ওকে, তার মানে 4 গুণ হবে। ওকে, এত কিছু লাগে না আসলে, তুমি অর্ধেক করছো তার মানে এটা বাড়বে। কত গুণ বাড়বে? দ্বিগুণ কখন বাড়তো? যখন স্কয়ার হইতো না। স্কয়ার যদি এখানে r² না হইতো সূত্রে, তাহলে কিন্তু দ্বিগুণ বাড়তো। যেহেতু r² আছে, 4 গুণ বাড়বে, স্বাভাবিক। ওকে, তো সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 20 নাম্বার, হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষের শক্তি কত? এটা কিন্তু অনেক বেশি পরিচিত আমাদের প্রশ্ন, এটা কিন্তু মুখস্থই দাগানো যায়। কিন্তু তাও যদি তোমরা এটা মানে ক্যালকুলেশন অনুযায়ী দাগাতে চাও, ক্যালকুলেটর দিয়ে মানে হাতে কলমে, তাহলে এটা কি ভাইয়া? দেখো, এটা হচ্ছে ভূমি অবস্থায় না, ভূমি অবস্থায় -13.6 ইলেকট্রন ভোল্ট। তো দ্বিতীয় কক্ষের শক্তি, এটার জন্য আমরা যে n² ভাগ দিই। ওকে, প্রথম শক্তি স্তরে n² হিসেবে ভাগ, n² -13.6। 2 নাম্বার কক্ষপথের জন্য n এর মান 2, 3 নাম্বার কক্ষপথের জন্য n এর মান 3। এখানে যদি 2 নাম্বার কক্ষপথ n এর মান যদি 2 বসাই, তার মানে এখানে -13.6 কে আমরা 4 দ্বারা ভাগ দিই, মানে 2² মানে 4। তাহলে 4 দ্বারা ভাগ দিলে এটা মানটা তুমি অনেকটা দেখবা -3.5 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি আসে। 3 4 12, 3 4 12, ওই হিসাবেও কিন্তু তুমি এটাকে মানে মাথায় রাখতে পারো। 21 নাম্বার, কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নির্বল শূন্য হয় যখন, মানে কখন শূন্য হবে? r = r0 হবে। ওকে, এটা শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন, খুব একটা জানার দরকার নেই। 22 নাম্বার, কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি? এটাও তুমি বলতে পারো শর্ট সিলেবাসের বাইরে, বাট বিচ্যুতি, কম্পাঙ্ক এগুলো কিন্তু আমরা একসাথেই পড়ি। তো মনে রাখবো, দৃশ্যমান আলোর মধ্যে বিচ্যুতি সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি আলো। বিচ্যুতি সবচেয়ে বেশি আলো কার? মানে বেশি কার? বেগুনি আলোর। ওকে, এবং বেগুনি আলোর ল্যামডা কম, ফ্রিকোয়েন্সি বেশি, এন্ড ফ্রিকোয়েন্সি বেশি মানে শক্তি বেশি। পক্ষান্তরে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, এটার বিচ্যুতি সবচেয়ে কম লাল আলোর, এবং লাল আলোর যেহেতু বিচ্যুতি কম, ল্যামডা সবচেয়ে বেশি, ফ্রিকোয়েন্সি কম, শক্তি কম। এই জিনিসগুলো একটু মনে রাখবো। ওকে, কম কোনটা, বেশি কোনটা, এটা একটু বেশি আসে। ওকে, তো তাহলে কোন আলোর বিচ্যুতি বেশি? এটা হচ্ছে বেগুনি আলোর। 23 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 23 নাম্বারটা হচ্ছে পিবি ধ্রুবক কোন প্রক্রিয়াকে সমর্থন করে? ওকে, সো পিবি = ধ্রুবক। 23 নাম্বারটা যদি একটু দেখি আমরা, পিবি = কোন প্রক্রিয়াকে সমর্থন করে? এটা হচ্ছে আমাদের দেখেই তো বোঝা যাচ্ছে যে পিবি = ধ্রুবক। এটা কি বয়েলের সূত্র না? আর বয়েলের সূত্র আমাদের কোন প্রক্রিয়াকে সমর্থন করে? অবশ্যই সমষ্ণ, মানে তাপমাত্রা, মানে সমান তাপমাত্রা যেটাতে থাকে, এটাকে কিন্তু আমাদের বয়েলের সূত্র। টেম্পারেচার যেখানে ফিক্সড, সেটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া, আর সেটাই কিন্তু আমাদের বয়েলের সূত্র সমর্থন করে, আমরা কিন্তু জানি। ওকে, তো 24 নাম্বার, নিচে কোনটি চৌম্বক ফ্লাস্কের একক? এটা শর্ট সিলেবাসের বাহিরে, কিন্তু তুমি যদি একটু ট্রিকি হও তাহলে কিন্তু এটা পারা উচিত। কারণ হচ্ছে তুমি দেখো, ভোল্ট এটা হচ্ছে বিভবের একক, অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক, টেসলা তো কখনোই চৌম্বক ফ্লাস্কের একক হবে না। তার মানে ওয়েবার হচ্ছে আমাদের কি চৌম্বক ফ্লাস্কের একক। ওকে, এটা অনেক জায়গায় দেখা উচিত তোমাদের। 25 নম্বর, একটা সরল দোলকের ববের ভর বৃদ্ধি করলে দোলনকাল কত হবে?
একটা সরল দোলকে তুমি ভর বৃদ্ধি করছো, সরি, একটা সরল দোলকের ববের ভর বৃদ্ধি করছো। তুমি কি জানো যে একটা সরল দোলকের ববের ভরের উপর কখনো তার দোলনকাল নির্ভর করে না? তোমার মনে হতে পারে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু তুমি যদি একটা মানে দোলকের মধ্যে বসিয়ে দাও, তাহলে ভারী বস্তুর তুলনায় হালকা বস্তুটা হয়তোবা অত দ্রুত ঘুরবে না বা অত দ্রুত দোলন করবে না যতটা ভারী বস্তু করে। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে সেটা ঘটে না। তুমি ববের ওজন যাই রাখো, অনেক বেশি রাখো অথবা কম রাখো, দোলনকাল আসলে আলটিমেটলি সেমই থাকে, দোলনকালের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি বলতে চাইতেছি ববের ভরের উপর দোলনকাল নির্ভর করে না। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অপরিবর্তিত থাকবে। তাহলে এই ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সলভ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কাটমার্ক কত হতে পারে? আমরা ম্যাথটা দেখাই নাই, যেহেতু ম্যাথ আমি করাই না, তো ম্যাথটা আশা করি তোমাদের অনেকের ভালো হয়েছে, ম্যাথ বেশ সহজই হয়েছে, খুব একটা কঠিন হয় নাই। ওকে, তো আমরা সেই অনুযায়ী মার্কসটা একটু কাউন্ট করব, আমরা দেখবো কাটমার্ক কত হতে পারে। আচ্ছা, আমরা একেবারে বায়োলজি থেকে আসি। আচ্ছা, সো বায়োলজি দেখো, প্রথম প্রশ্নগুলো যদি দেখো যে কোনগুলো পারা উচিত, ধরো 1 2 3 4 5 6, এটা ধরো পারো নাই, 7 8, এটা ধরো পারো নাই, শর্ট সিলেবাসের বাহিরে, 8 9 10 11 12 14 15 16, এটাও ধরো পারো নাই, কোনো কারণে বৈজ্ঞানিক নাম আসছে, পারো নাই। 16 17 18, এটাও পারো নাই, ধরো এটাও পারো নাই। 19, তো 19টা মোটামুটি আমরা দেখতে পেতেছি যে হওয়ার মতো মোটামুটি। ওকে, তো আমরা যদি জাস্ট একটু দেখি আপনার বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, বায়োলজির ক্ষেত্রে আমরা 19টা, তাই না? তো আমরা যদি একটু কমিয়ে ধরি, যে ধরলাম মোটামুটি 15 16টা, একটু কমিয়েই ধরবো, হওয়া একটু সেফ। ওকে, 15 16টা হলে তোমরা একটু ধারণা রাখতে পারো। কাট না একেবারে শেষ দিকে আমরা ভাবতেছি কতটা অ্যাটলিস্ট পারা উচিত। আচ্ছা, তো তারপর আচ্ছা, এবার রসায়ন। প্রথমটা পারা উচিত 1 2 3, এটা ধরো পারো নাই, 3 4 5 6 7 8 9 10 11 12, এটা ধরো পারো নাই, 13 14, এটা পারা উচিত, ধরো পারো নাই, এটাও পারা উচিত, ধরো পারো নাই, 15 16 17 18, এটা ধরো পারো নাই, এটাও ধরো পারো নাই, 19, তো 19টা, তাই না? তো আমরা তো বেশ করে ধরছি, তাও 19টা যেহেতু, আমরা এখানে কেমিস্ট্রিতে 17টা ধরি, কম ধরলাম। এখানে দেখি, তো এটা ধরো অনেকে ভুল হতে পারে, বাট হওয়াটা উচিত না, ধরলাম, এটা ধরলাম না। 2 নম্বর থেকে 1, এটাও ধরো ভুল হয়েছে অনেকের, 2, তারপর এটা ধরো ক্যালকুলেশন ভুল করছো, 2 3, পারা উচিত, তাও ধরলাম কম সময় পারো নাই। 4, এটাও পারা উচিত, ধরলাম, এটাও ভুল করছো, এটাও ক্যালকুলেশন আছে, ধরলাম, পারো নাই। 4, এটা পারতে হবে, 4 5 6 7 8 9 10 11 12, এটা ধরো পারো নাই, এটাও ধরি পারো নাই, 13 14 এবং লাস্ট 15। তো 15টা হয়েছে, তো ফিজিক্সে অনেকেই কম পায়, তো আমরা একটু কমিয়ে ধরবো। তো 15টা, তো আমরা সেখানে ফিজিক্স ধরলাম 14টা, সাথে আমি ধরি মোটামুটি যে ম্যাথে তোমার খুব খারাপ হয়েছে, খুব বেশি একটা পাও নাই, তো ম্যাথে ধরি তুমি 10 পাইছো। ওকে, তো তাহলে এখানে আসলে টোটাল হলো কত? টোটাল 5 7 12 16 6 27 1 2 3 4 5, 56। তো আশা করি মোটামুটি 56 বা 50+ কাটমার্কস থাকবে। ওকে, তো তাহলে কাটমার্কস কত হতে পারে? এটার অ্যান্সারে আমার অ্যান্সার থাকবে মোটামুটি 50+। ওকে, কাটমার্কস অবশ্যই থাকবে, অ্যান্ড 50 থেকে 60-র মধ্যে, অ্যান্ড 50 থেকে 60-র মধ্যে কাটমার্কস থাকাটা অনেক বেশি। অ্যান্ড আমি বলবো এই 50 থেকে 60 থেকে 55+ যারা পাবে, 55+ যারা পাবে,
ওরা মোটামুটি সেই ভাবতে পারো যে হয়তো বা কোনো একটা সাবজেক্ট আসবে। তাও আমরা রেজাল্ট দিলে আসলে বুঝতে পারবো যে সবাই তোমার সহপাঠীরা কিরকম ভুল করছে, তারা কিরকম এক্সাম দিছে। আসলে সবার এক্সাম দেওয়ার উপর কাটমার্কটা ডিপেন্ড করে। তো কাটমার্ক নিয়ে এখন খুব একটা চিন্তা করে লাভ নাই। তুমি জাস্ট আশা করো যে তুমি যেটা পরীক্ষাটা দিয়েছো যেন ভালো একটা মার্কস আসে। আমি আশা করতেছি 50-এর নিচে এবার কাটমার্ক নামবে না এই পরীক্ষার। ওকে, তো আমাদের যা দিয়েছি তোমরা জাস্ট প্রশ্নগুলো একটু মিলাই নাও, কোথায় কোথায় ভুল করছে একটু দেখে নাও। তোমরা যারা সেকেন্ড টাইম দিবে 24 ব্যাচ যারা আছো তারা কিন্তু আমার এই চ্যানেলে বেশ ভালো একটা সাপোর্ট পাবে তোমার সামনের অ্যাডমিশনের জন্য। সেকেন্ড টাইম কিন্তু এই ভুলগুলো আর করা যাবে না। সেকেন্ড টাইম একেবারে নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। এন্ড আজকের পরীক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট হয় এবং ভালো একটা সিট তোমার কনফার্ম হয়ে যায়। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।